সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আমি নিগার সুলতানা, সহকারী অধ্যাপক বাংলা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আজকে আমি তোমাদের অনার্স প্রথম বর্ষের বাংলা শব্দ প্রকরণ নিয়ে ক্লাসটি নিব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি বিপুল শব্দ সম্ভারে সুসমৃদ্ধ বাংলা একটি আধুনিক ভাষা। প্রাচীন ভাষার মধ্যে সংস্কৃত এবং গ্রিক এই দুই ভাষা প্রত্যয়যোগে নতুন শব্দ নির্মাণ পারদর্শিতায় অতুলনীয়। আর আধুনিক ভাষার মধ্যে ইংরেজি ভাষা বিদেশি শব্দ গ্রহণে এক দুর্লভ শক্তিতে অপরাজিত। আর এই উভয় উৎস হতে শব্দ সম্ভার গ্রহণ করে বাংলা ভাষা সুসমৃদ্ধ হয়েছে। এখন আসো আমরা দেখি বিভিন্ন দিক থেকে শব্দকে কত ভাগে ভাগ করা যায়। বিভিন্ন দিক থেকে শব্দকে ৩ ভাগে ভাগ করা যায়, যেমন গঠনগত দিক, অর্থগত দিক এবং উৎসগত দিক। গঠনগত দিক থেকে শব্দ ২ প্রকার, অর্থগত দিক থেকে শব্দ ৩ প্রকার এবং উৎসগত দিক থেকে শব্দ ৫ প্রকার। এই প্রকারভেদগুলোকে আমরা একটি সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। সূত্রটি তোমরা হয়তো অনেকেই জানো, তারপরেও আবার বলছি। সূত্রটি হলো গাও। গ যোগ অ যোগ উ। গ এর সাথে অ যুক্ত হয়ে সেটি গা হয়েছে এবং উ। গ মানে হচ্ছে এখানে গঠনগত দিক, যেটি ২ প্রকার, আর অ মানে হচ্ছে অর্থগত দিক, যেটি হচ্ছে ৩ প্রকার, উ মানে উৎসগত দিক, যা হচ্ছে ৫ প্রকার। তার মানে গাও সমান ২৩৫। এই সূত্রতে যদি আমরা মনে রাখি, তাহলে কোন প্রকারের শব্দ কত প্রকার সেটি আমরা ইজিলি জানতে পারবো। তোমরাও সেই প্রকারভেদগুলো মনে রাখতে পারবে খুব সহজে। জাস্ট সূত্রটি হচ্ছে গাও সমান সমান ২৩৫। আজকে আমরা উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের প্রকারভেদ এবং তাদের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তবে এই পরিচিতি পর্বের মানে উৎস অনুসারে শব্দের প্রকারভেদের আজকে আমি প্রথম পর্ব আলোচনা করব। অর্থাৎ এখানে তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ নিয়ে আজকে মূলত আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে শব্দ কত প্রকার ও কি কি তা বলতে পারবে। উৎপত্তি অনুসারে বিভিন্ন প্রকার শব্দের সংজ্ঞা ও উদাহরণ বলতে পারবে। অর্ধতৎসম ও প্রাকৃত শব্দের মধ্যে পার্থক্য বলতে ও লিখতে পারবে। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে মোট ৫ ভাগে ভাগ করা যায়, যেমন তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। আমি আগে বলেছি আজকে আমরা এখানে মোট শুধু তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দ নিয়েই আলোচনা করব। এবার আসো আমরা একটু তৎসম শব্দ সম্পর্কে জেনে নিই। তৎসম শব্দটিকে প্রথমেই আমরা একটু ভেঙে ফেলি। দেখো কি দাঁড়ায়? তৎসম শব্দটিকে ভাঙলে দাঁড়ায় তৎ যোগ সম। তৎ মানে হচ্ছে এখানে তার, তার মানে হচ্ছে সংস্কৃতের, আর সম শব্দের অর্থ অর্থাৎ সমান। এখানে তৎসম শব্দের অর্থ দাঁড়ালো কি? তার সমান। তার সমান মানে হচ্ছে, আগে বলেছি তার মানে হচ্ছে সংস্কৃতের, তার মানে অর্থটি দাঁড়ালো সংস্কৃতের সমান। সংস্কৃত একটি ভাষার নাম। এই সংস্কৃত ভাষায় প্রচলিত যে শব্দগুলো ছিল মূলত সেগুলোই তৎসম শব্দ। মজার ব্যাপার হচ্ছে কালের বিবর্তনে তৎসম শব্দগুলো আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এবং বর্তমানে বাংলা ভাষায় ব্যবহৃত শতকরা ৪৪টি শব্দ তৎসম শব্দ। এই তথ্যটি অবশ্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে বাংলা ভাষায় শতকরা ৪৪টি শব্দ ব্যবহৃত হয় যেগুলো তৎসম শব্দ।
এবার আসো আমরা তৎসম শব্দগুলো চেনার উপায়গুলো একটু জেনে নিই। তৎসম শব্দ কিভাবে চিনব? প্রথমত তৎসম শব্দগুলোতে রেফ থাকবে, অর্থাৎ যদি কোনো শব্দের মধ্যে রেফ দেখা যায় তবে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। যেমন সূর্য, দেখো এখানে সূর্য শব্দটিতে রেফ আছে, অর্থাৎ এটি একটি তৎসম শব্দ। ঠিক একইভাবে বর্ণ, কর্ণ ইত্যাদিও তৎসম শব্দ, কারণ এগুলোতে রেফ আছে। যদি কোনো বর্ণে যদি কোনো শব্দে রিকার থাকে তাহলে সেগুলো তৎসম শব্দ। যেমন কৃষক, দেখো কৃষক শব্দটিতে এখানে রিকার আছে, এই কারণে এটি একটি তৎসম শব্দ। একইভাবে কৃপণ, তৃণ ইত্যাদিও তৎসম শব্দ। বাংলা বর্ণমালায় ৬টি ফলা আছে, এই ফলাগুলো যে কোনো একটি যদি শব্দের ভিতরে থাকে তাহলে সেই শব্দটি হবে তৎসম শব্দ। যেমন ব্যাকরণ, দেখো এখানে বয়ের সঙ্গে জফলা আছে, এটি এই জন্যই একটি তৎসম শব্দ। এই ৬টি ফলার যে কোনো একটি যদি থাকে তাহলে সেটি হচ্ছে তৎসম শব্দ। এছাড়া আরো উদাহরণ আছে, যেমন ধরো চন্দ্র, ব্যাঘ্র, মৎস্য ইত্যাদি। আবার যদি কোনো শব্দের মধ্যে মূর্ধন্য স বা মূর্ধন্য ন থাকে তাহলে সেটিও হচ্ছে তৎসম শব্দ, কারণ তৎসম শব্দের বৈশিষ্ট্যই হচ্ছে সেখানে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন থাকবে। যেমন বৃষ, এটি একটি তৎসম শব্দ। এছাড়া আরো আছে ঋণ, কৃষ্ণ, পৃষ্ঠা, এই শব্দগুলোর ভিতরে দেখো মূর্ধন্য স এবং মূর্ধন্য ন আছে, তাই এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। এছাড়াও যেসব শব্দের ভিতরে ক্ষীয় থাকবে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। এখানে বলে রাখি ক্ষীয় আসলে এটি নাম দিয়েছি আমরা, এটি একটি যুক্ত বর্ণ, এটির প্রকৃত বর্ণটি হচ্ছে ক এবং মূর্ধন্য ষ এর যুক্ত রূপ। তো আমরা এটিকে ক্ষীয় বলে থাকি মৌখিক ভাষায়, এটির কোনো লিখিত নাম নেই। তো যাই হোক, এখন এই ক্ষীয় যেসব শব্দ আমরা দেখব সেই শব্দগুলোই হচ্ছে তৎসম শব্দ। যেমন বৃক্ষ, এখানে ক্ষীয় আছে, অর্থাৎ ক এবং মূর্ধন্য ষ এর সংযুক্ত রূপটি আছে, সেজন্য এটি একটি তৎসম শব্দ। এছাড়াও চক্ষু, পক্ষী, যক্ষ ইত্যাদিও তৎসম শব্দের উদাহরণ। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম? আমরা দেখলাম যেসব শব্দে রেফ, রিকার এবং ৬টি ফলার যে কোনো একটি ফলা, মূর্ধন্য স বা মূর্ধন্য ন বা ক্ষীয় থাকবে, সেই সব শব্দগুলোই আপাত দৃষ্টিতে তৎসম শব্দ। শিক্ষার্থীরা তাহলে আমরা একবার জেনে নিই তৎসম শব্দ কাকে বলে। ভারতীয় আর্য তথা সংস্কৃত ভাষা থেকে অবিকৃত অবস্থায় প্রচুর শব্দ উত্তরাধিকার সূত্রে আধুনিক বাংলায় গৃহীত হয়েছে, এই শব্দগুলোকে তৎসম শব্দ বলে। তাহলে আমরা কি দেখলাম? যে সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ হুবহু একইভাবে চলে এসেছে এবং এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। এবার আসো আমরা অর্ধ তৎসম শব্দ সম্পর্কে একটু জেনে নিই। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? অর্ধ তৎসম এই শব্দটিকেও আমরা এখন ভেঙে ফেলবো। তাহলে ভাঙলে কি পাওয়া যাচ্ছে? অর্ধ যোগ তৎ যোগ সম। তো অর্ধ মানে আমরা সবাই জানি আধা, তৎ মানে হচ্ছে তার, তার মানে আমরা আগেই বলেছি এটি হচ্ছে সংস্কৃতের, আর সম অর্থ হচ্ছে সমান, তাহলে হচ্ছে কি আধা সংস্কৃতের সমান। এবার আসি অর্ধ তৎসম শব্দ আমরা কিভাবে চিনব। অর্ধ তৎসম শব্দ চেনার উপায়গুলো একটু দেখে নিই আমরা। যেসব শব্দ বর্তমানে বাংলা ভাষায় অপ্রচলিত বা অব্যবহৃত সেগুলোই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তাহলে কি হচ্ছে? বাংলায় যেসব শব্দগুলো এখন বর্তমানে অপ্রচলিত বা অব্যবহৃত, যেমন কৃষ্ণ, কৃষ্ণ থেকে হয়েছে কেষ্ট। কৃষ্ণটি হচ্ছে আমরা আগে দেখেছি এটি তৎসম শব্দ, আর কেষ্ট যেটি একটু বিকৃত হয়ে এসেছে, কিন্তু এটি দেখো কেষ্ট এখন আর কেউ বলে না, একটা সময় বলতো, সাহিত্যের ভাষা ছিল কেষ্ট, এখন কিন্তু কৃষ্ণকে আর কেষ্ট বলা হয় না, অর্থাৎ সেটি এখন প্রচলিত নয় বা ব্যবহৃত নয়। একইভাবে আছে দেখো শ্রাদ্ধ, ছেড়াদ্দ। শ্রাদ্ধ শব্দটি সংস্কৃত, আর সেখান থেকে সামান্য একটু বিকৃত হয়ে সেটি হয়ে গেছে ছেড়াদ্দ। বর্তমানে এই ছেড়াদ্দ শব্দটি
প্রচলিত বা ব্যবহৃত হয় না বা প্রচলিত নয়, এটি একটি অপ্রচলিত এবং অব্যবহৃত শব্দ। তার মানে এটি একটি অর্ধতৎসম শব্দ। তো এই যে একটু বিকৃত হয়ে বাংলায় এসেছে, বাংলায় আসার ফলে যে শব্দটি অব্যবহৃত বা অপ্রচলিত, তাহলে সেটি হচ্ছে অর্ধতৎসম শব্দ। এছাড়া আরো আছে, যেমন বৈদ্য, বদ্যি, গৃহিণী, গিন্নি, রাত্রি, রাত্তির, জ্যোৎস্না, জ্যোৎস্না। দেখো, বৈদ্য, গৃহিণী, রাত্রি, জ্যোৎস্না এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। আর এগুলো যখন একটু বিকৃতি হয়ে আসে, বিকৃত হয়ে যখন বাংলায় এসেছে সেই শব্দগুলো, যেমন বদ্যি, গিন্নি, রাত্তির, এখন কেউ রাত্রির বেলা বলে না, হয় রাতের বেলা বলে অথবা রাত্রিবেলা বলে, তাই না? কিন্তু রাত্রির বেলা বলা হয় না। এই যে রাত্তির, জ্যোৎস্না, এই শব্দগুলোই হচ্ছে বর্তমানে অপ্রচলিত বা অব্যবহৃত। সুতরাং দেখা যাচ্ছে যে যেসব সংস্কৃত শব্দ ঈষৎ বিকৃত হয়ে বাংলা ভাষায় এসেছে কিন্তু বর্তমানে তার প্রয়োগ তেমন একটা দেখা যায় না, সেগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ। তাহলে অর্ধতৎসম শব্দ কাকে বলে? আমরা এখন সেটা একটু দেখে নিই কাকে বলে। বেশ কিছু সংস্কৃত শব্দ সামান্য বিকৃত হয়ে, অর্থাৎ সামান্য পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলোই অর্ধতৎসম বা আধা তৎসম শব্দ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বর্তমানে বাংলা ভাষায় এই অর্ধতৎসম ভাষার খুব একটা প্রচলন নেই। তা তবে কবিতা বা সাহিত্যের কিছু কিছু জায়গায় এখনো এই অর্ধতৎসম শব্দ ব্যবহৃত হয়। সেটা হচ্ছে কাব্য সাহিত্যের ভাষা, কিন্তু আমরা নিত্য ব্যবহার্য সময় বা আমরা কথাবার্তা বলার সময় কিংবা লেখার সময় এই অর্ধতৎসম শব্দ এখন আর ব্যবহার করি না। এবার আসো তদ্ভব শব্দ সম্পর্কে। আমরা তদ্ভব শব্দ সম্পর্কে একটু জেনে নিই। এই তদ্ভব শব্দটিকেও আমরা এখন ভেঙে ফেলবো। ভেঙে ফেললে কি দাঁড়ায় দেখো, তৎ যোগ ভব। তো তৎ মানে আমরা আগেই দেখেছি, তৎ অর্থ হচ্ছে তার, আর ভব মানে হচ্ছে, ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন। তার মানে আমরা আগেই বলেছি সংস্কৃতে, তার মানে সংস্কৃত থেকে উৎপন্ন। তাহলে তদ্ভব শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত হতে উৎপন্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তদ্ভব শব্দ চেনার উপায়গুলো একটু দেখে নেব। তদ্ভব শব্দ আমরা কিভাবে চিনব? বাংলা ভাষায় প্রচুর শব্দ আছে যেসব শব্দগুলোর দুটি রূপ পাওয়া যায়। তার একটি হচ্ছে পুরনো বা প্রাচীন রূপ, যা কিনা সংস্কৃত, যেটাকে আমরা তৎসম শব্দ বলে থাকি। আর অপরটি হচ্ছে নতুন রূপ। এই নতুন রূপটি হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে শব্দের কয়টি রূপ পেলাম আমরা? মিনিমাম সেখানে দুটি রূপ থাকতে হবে, যে শব্দগুলার, সেই শব্দগুলার পুরনো এবং নতুন রূপ দুটি রূপ থাকবে। তো শব্দের পুরনো রূপ এবং শব্দের নতুন রূপ আমরা একটু দেখে নিই কোন কোন শব্দে আছে। যেমন চক্ষু শব্দের পুরনো রূপ, আর শব্দের নতুন রূপ হচ্ছে চোখ। একইভাবে মস্তক হচ্ছে শব্দের পুরনো রূপ, আর শব্দের নতুন রূপ হচ্ছে মাথা। কর্ণ শব্দের পুরনো রূপ এবং নতুন রূপ হচ্ছে কান। খেয়াল করো, আমরা যখন তৎসম শব্দের উদাহরণ পড়েছি তখন সেখানে চক্ষু, মস্তক, কর্ণ এগুলো কিন্তু তৎসম শব্দ হিসেবে দেখেছি, অর্থাৎ এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। এগুলো শব্দের পূর্ণ রূপ। আর কালের বিবর্তনে বিবর্তিত হয়ে যে নতুন রূপটি পেয়েছে, অর্থাৎ চোখ, মাথা, কান, এই নতুন রূপটি হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে খুব সাধারণভাবে বোঝা যাচ্ছে যে শব্দের পুরনো রূপটি হচ্ছে সংস্কৃত শব্দ, আর নতুন রূপটি হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দকে এই জন্যই বাংলা শব্দভাণ্ডারের মূলধনও বলা হয়ে থাকে। এখন দেখো, এই তদ্ভব শব্দ, অর্থাৎ এই তদ্ভব শব্দটি সংস্কৃত ভাষা থেকে কিভাবে এসেছে সেটি আমরা একটু দেখব। সংস্কৃত শব্দটি প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, অর্থাৎ এটি হচ্ছে তদ্ভব শব্দের বিবর্তিত হওয়ার রূপ। তাহলে কি কি শব্দ আমরা একটু উদাহরণ দেখি। হস্ত, হস্ত, হাত। হস্ত
সংস্কৃত শব্দ, এটি প্রাকৃতিক ভাষার মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বাংলায় এসেছে হাত হয়ে। একইভাবে চর্মকার, চম্ম আর, চামার। চর্মকার একটি সংস্কৃত বা তৎসম শব্দ, আর এটি প্রাকৃততে হয়েছে চম্ম আর, কালের বিবর্তনে বিবর্তিত হয়ে বাংলায় এসেছে চামার। ঠিক একইভাবে স্টক, ইট্ঠ অ, ইট। স্টকটি প্রাকৃত ভাষায় হয়েছে ইট্ঠ অ এবং সেটি বাংলায় হয়েছে ইট। সংস্কৃত চন্দ্র শব্দটি প্রাকৃত ভাষায় হয়েছে চন্দ, প্রাকৃত থেকে সেটি বাংলায় হয়েছে চাঁদ। সংস্কৃত মৎস্য শব্দটি প্রাকৃত ভাষায় হয়েছে মৎস্য, এই মৎস্য শব্দটি কালের বিবর্তনে বিবর্তিত হয়ে বাংলায় হয়েছে মাছ। একইভাবে দুগ্ধ, দুগ্ধটি প্রাকৃত ভাষায় হয়েছে দুদ্ধ, দুদ্ধ থেকে দুধ। এখন দেখো, এই তদ্ভব শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বিবর্তিত বা পরিবর্তিত হয়ে এসেছে। অর্থাৎ এই যে বিবর্তিত হয়ে, অর্থাৎ বারবার খাঁটি হয়ে হয়ে এগুলো এসেছে, এই তাই এগুলো তদ্ভব শব্দ। আর এই যে খাঁটি হয়ে হয়ে এসেছে, এই জন্য এদেরকে বলা হয়ে থাকে খাঁটি বাংলা শব্দ। তাহলে তদ্ভব শব্দের আরেক নাম কি? খাঁটি বাংলা শব্দ। এখন তাহলে আমরা দেখি তদ্ভব শব্দ কাকে বলে। যেসব সংস্কৃতির শব্দ বিবর্তনের হাত ধরে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বা বিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা প্রাকৃত শব্দ কি কি পেয়েছিলাম? হত্থ, চম্মোয়ার, ইট্ঠ অ, চন্দ, মৎস্য, দুদ্ধ। এই শব্দগুলো আমি রিপিট করছি কারণ আছে, তোমরা একটু পরেই সেটি বুঝতে পারবে। এই যে প্রাকৃত শব্দগুলো, এই শব্দগুলোকে আমরা এখন ব্যবহার করি কি বলতো? এই শব্দগুলো আমরা ব্যবহার করি না। এই শব্দগুলো এখন আমাদের কাছে আর ব্যবহার্য নয়, এই শব্দগুলো আমরা ব্যবহার করি না এবং এই শব্দগুলো হচ্ছে অপ্রচলিত এবং অব্যবহৃত শব্দ আমাদের কাছে। ঠিক একইভাবে দেখো, অর্থ তৎসম শব্দ আমরা পেয়েছিলাম কি কি? বদ্যি, গিন্নি, জ্যোৎস্না, কেষ্ট, ছাড়াদ্দ, কুচ্ছিত। এই যে শব্দগুলা, এই শব্দগুলোও কিন্তু আমরা এখন আর ব্যবহার করি না, তাই না? তাহলে এই শব্দগুলো দেখো আমাদের কাছে অপ্রচলিত এবং অব্যবহৃত শব্দ। দেখো, প্রাকৃত শব্দগুলো অপ্রচলিত এবং অব্যবহৃত শব্দ এবং অর্থ তৎসম শব্দগুলো আমাদের কাছে অপ্রচলিত বা অব্যবহৃত শব্দ। তাহলে এই দুটোর ভিতরে পার্থক্য কোথায়? দুটো কি একই শব্দ? না, দুটোর ভিতরে অবশ্যই পার্থক্য আছে। আমরা এখন সেই পার্থক্যটুকু দেখব। প্রাকৃত ভাষার শব্দগুলো বিবর্তন বা ঈষৎ পরিবর্তন হয়েছিল। যেমন প্রাকৃত ভাষার আমরা যে শব্দগুলো দেখেছি, যে হত্থ, হত্থ কিন্তু পরিবর্তিত হয়ে হাতে হয়েছে। চম্ম আর পরিবর্তিত হয়ে চামারে পরিণত হয়েছে। ইট্ঠ অ, এটি পরিবর্তিত হয়ে ইট হয়েছে বাংলায়। তার মানে প্রাকৃত ভাষার শব্দগুলো কিন্তু বিবর্তন হয়েছিল। তাহলে প্রাকৃত ভাষার শব্দগুলো আমরা বিবর্তিত রূপ পেয়েছি। আর অর্থ তৎসম শব্দের কোনো বিবর্তন বা পরিবর্তন হয়নি। খেয়াল করো, কুচ্ছিত, কুচ্ছিত শব্দটির পরবর্তী আর বিবর্তিত রূপ হয়নি। কেষ্ট, কেষ্ট শব্দটির পরবর্তী তার বিবর্তিত রূপ নেই। এই শব্দগুলো এই জন্যই অর্থ তৎসম শব্দ। তাহলে দেখো, প্রাকৃত ভাষার শব্দগুলোর বিবর্তন হয়ে সেগুলো বাংলায় এসেছে, যারা আমরা পেয়েছি তদ্ভব শব্দ হিসেবে বা খাঁটি বাংলা শব্দ হিসেবে। আর অর্থ তৎসম শব্দগুলো কোনো বিবর্তন বা পরিবর্তন হয়নি। এই কারণেই প্রাকৃত ভাষার শব্দগুলোকে সবল বা চলমান শব্দ বলে, কারণ এগুলোর বিবর্তন হয়েছিল, অর্থাৎ চলেছিল, চলমান। এই কারণে এদেরকে সবল বা চলমান শব্দ বলে। আর যেহেতু অর্ধ তৎসম শব্দগুলোর কোনো বিবর্তন বা পরিবর্তন হয়নি, এক জায়গায় থেমে গিয়েছিল, সেজন্য এই শব্দগুলোকে বিকলাঙ্গ শব্দ বলা হয়। তাহলে প্রাকৃত শব্দকে কি বলে? সবল বা চলমান শব্দ। আর অর্ধ তৎসম শব্দকে কি বলে? বিকলাঙ্গ শব্দ। এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি অর্ধ তৎসম এবং প্রাকৃত শব্দের মধ্যে পার্থক্য কোথায়। হ্যাঁ, অর্ধ তৎসম শব্দ আমাদের কাছে অপ্রচলিত, অব্যবহৃত হলেও সেটির কোনো রকমের কোনো পরিবর্তন বা বিবর্তন হয়নি। আর প্রাকৃত শব্দ অপ্রচলিত, অব্যবহৃত হওয়ার পরও সেগুলোর বিবর্তিত রূপ আমরা পেয়েছি তদ্ভব শব্দে। এই দুটোই হচ্ছে এর মূল পার্থক্য অর্ধ তৎসম এবং প্রাকৃত শব্দের মধ্যে। তো শিক্ষার্থীরা,
আজকে তাহলে এ পর্যন্তই। আমি আগেই বলেছিলাম আজকে আমরা তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আর আগামী ক্লাসে আমরা দেশি ও বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব। সেই ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।